শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে স্নাতক পর্যায়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের কলেজে যারা বিবিএস বিষয়ে বা আমাদের যে স্নাতক পর্যায়ে ডিগ্রি সেকশনে যারা পড়াশোনা করে তাদের দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা বিষয়ে যে বিষয়টি আছে সেখান থেকে আজকে একটি বিষয় আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস। বিষয়টি হচ্ছে কবিতা। একদম শুরুতে আমরা কবিতা খুললেই কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ নামে কবিতাটি দেখতে পাই এবং সেটি আমাদের সিলেবাসভুক্ত কবিতা। আমরা এই আত্মবিলাপ কবিতাটি আজকে আলোচনা করব। তো আত্মবিলাপ এমন একটি কবিতা যে কবিতাটি পড়তে গেলে আমাদের অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের জীবনী খুব ভালোভাবে জানতে হয়। তবে যেহেতু তোমরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক বা খুব ছোট প্রশ্ন আসে না, ফলে তোমরা অনেকেই হয়তো এই বিষয়গুলো ডিটেল জানতে চাও না, বা আমরাও হয়তো বা এতটা গুরুত্ব তোমাদের দিচ্ছি না। কিন্তু যেহেতু তোমরা বড় হয়েছো, সেই অর্থে আমি বলবো যে তোমাদের কিন্তু অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের জীবনী জানতে হবে। সেটা বইয়ের পাঠ্য বইয়ের যে অল্প কিছু অংশ থাকে সেটা খুবই সামান্য, এবং তোমরা অবশ্যই নিজ দায়িত্বে সেটা পড়ে নিবে। আমি সেটা তোমাদের আজকে উইকিপিডিয়া লিংক দিয়ে দেবো, সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জানতে পারবে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত এমন একটি চরিত্র, আমাদের বাংলা সাহিত্যে তাকে বলা হয় যে প্রথম আধুনিক কবি, এবং তিনি অনেকগুলো তার বিশেষণ, এবং এতগুলো বিশেষণ যে আমাদের তার সঙ্গে তুলনা করতে গেলে রবীন্দ্রনাথেরও এতগুলো বিশেষণ আসে না। যেমন তাকে বলা হয় যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, তাকে বলা হয় সনেটের প্রবর্তক বাংলা সাহিত্যে, তাকে বলা হয় আধুনিক নাটকের জনক। তেমনি তিনি আরো বৈচিত্র্যময় লেখা রচনা করেন, যেমন আধুনিক গীতি কবিতা লিখেছেন তিনি, এবং তিনি কি বলা হচ্ছে যে তিনি পত্রকাব্য লিখেছেন। তিনি নানান ভাবে তার প্রত্যেকটা কাজে হচ্ছে মৌলিক, এবং তিনি বিশ্ব সাহিত্য খুব ভালো করে পড়েছেন, ফলে বিশ্ব সাহিত্য থেকে তার অর্জিত জ্ঞানগুলো তিনি বাংলা সাহিত্যে সফলভাবে প্রয়োগ করেছেন। আমাদের বাঙালিরা বা আমরা বাংলা সাহিত্য যারা পড়াশোনা করি কিংবা বাংলা বিষয়ে যারা সাহিত্য পড়েন, তারা অধিকাংশই মানে ইংরেজি সাহিত্য পড়তে পারেন না, সরাসরি অনুবাদ করেন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় নয়, তিনি বিশ্বের প্রায় 18টি ভাষা রপ্ত করেছিলেন, এবং সেই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মৌলিক ভাষা, এবং সেগুলো যেমন গ্রিক ভাষা, রোমান ভাষা, ল্যাটিন ভাষা, তেমনি সংস্কৃত ভাষা, সব কঠিন কঠিন ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। ফলে এই ভাষাগুলো আয়ত্ত করে মাইকেল মধুসূদন দত্ত আমাদের সাহিত্যে তার সমস্ত জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে গেছেন। তার সাহিত্যের মাধ্যমে তিনি খুবই অল্প আয়ু পেয়েছিলেন, মাত্র 49 বছর বেঁচে ছিলেন। এবং মাইকেল মধুসূদন দত্তের মানে প্রকৃত সাহিত্য রচনার যদি বয়সকাল ধরা হয়, সেটাও খুবই কম। মানে এত কমে কোনো মানুষ সাহিত্য রচনা করে এত বিখ্যাত হয়েছে যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা হয়তো সুকান্ত ভট্টাচার্যকে বলতে পারি যে তিনি মাত্র 21 বছর বয়সে মারা গেছেন। সেই ক্ষেত্রে এরকম ভাবে অল্প সময় মাইকেল মধুসূদন দত্তর বয়স 49 হলেও তিনি সাহিত্য রচনা করার সময়কাল তার মাত্র 7 বছর। তিনি 7 বছরে তিনি যা লেখার লিখে গেছেন। এর আগে তিনি তার নিজের জীবনটাকে তৈরি করেছেন, তিনি নিজেকে শিক্ষা নিয়েছেন জীবন থেকে। তো আজকে যে কবিতাটা আমরা পড়বো, সেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে কবিতায় একটি বিষয় তার হচ্ছে জীবনীটা আমাদের জানা দরকার। পূর্ণাঙ্গ জীবনী আমি আজকে তোমাদের বলার সুযোগ নেই, কারণ একটা শ্রেণীকক্ষে আমরা কিছু জিনিস আমি তোমাদের আলোচনা করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম খুব সংক্ষেপে বলি, মাইকেল মধুসূদন দত্তর জন্ম 1824 সালে জানুয়ারি মাসে। আমাদের আজকে জানুয়ারি মাসে তাকে স্মরণ করছি। তো মাইকেল মধুসূদন দত্ত যখন জন্মগ্রহণ করেন, তিনি হিন্দু কায়স্থ পরিবারের সন্তান ছিলেন, এবং তার নাম ছিল মাইকেল, শ্রী মাইকেল মধুসূদন দত্ত। তো তিনি পড়াশোনা এবং তার মেধা পাণ্ডিত্যে এত উন্নত ছিলেন, এবং তিনি তার এই পড়াশোনার ক্ষেত্রে তিনি হিন্দু কলেজে অধ্যয়নকালে তিনি তার অনেক বিখ্যাত ব্যক্তির সাহচর্য পেয়েছিলেন, যারা ওই সময় খুব ইংরেজ ছিলেন এবং তারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন। তাদের দ্বারা তিনি জ্ঞান আহরণ করেন, এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি চিন্তা করলেন যে তিনি যে সমাজ, যেই কিছু চিন্তা করছেন, তার সমস্ত চিন্তা হচ্ছে ইংরেজি এবং ইংরেজি দর্শন, এবং অথবা ব্রিটিশ দর্শন, অথবা বলতে পারি ইংরেজি জীবনযাপন বা খ্রিস্টানদের জীবনযাপন গুলো তাকে খুব আকৃষ্ট করেছিল। ফলে তিনি 1843 সালে তিনি হিন্দু কলেজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। হিন্দু কলেজে পড়ার সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর্যায়টি নিয়ে তার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে। প্রথমত, খ্রিস্ট ধর্ম তিনি কেন গ্রহণ করেন সেই বিষয়টি বলা যেতে পারে আক্ষরিকভাবে এরকম যে তিনি হয়তো ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট বা ব্রিটিশদের প্রতি বা তিনি খ্রিস্টানদের প্রতি আকৃষ্ট গ্রহণ করেন। কিন্তু এর বাইরেও আমরা বিষয় জানতে পারি
যে তার বাবা তার জন্য একটি বিয়ের জন্য কন্যা বা পাত্রী ঠিক করেছিলেন, যে তার চেয়ে বয়সে অনেক কম এবং যে পড়াশোনা তো একেবারে তৎকালীন যেখানে বাঙালিরাই শিক্ষিত না, সেখানে একটা অল্প বয়সী মেয়ে শিক্ষিত না হয় স্বাভাবিক ছিল। সেই মেয়েটি শিক্ষার কত যোগ্যতা এবং তার সাথে যেহেতু কোনোভাবে তিনি খাপ খাওয়াতে পারবেন না, ফলে তিনি এই বিবাহ থেকে বাঁচার জন্য নিজেকে আড়াল করার জন্য তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এটা একটা ব্যাখ্যা। আবার বলা হয়ে থাকে তিনি কোনো খ্রিস্টান নারীর প্রতি বা খ্রিস্টান কোনো মেয়ের প্রতি তিনি আসক্ত ছিলেন, সেরকম নানা রকম ব্যাখ্যা আসে, যার কারণে তিনি এই বিষয়টা থেকে নিজেকে বাঁচানোর জন্য বা নিজেকে সেভ করার জন্য একাধিকভাবে তিনি কি করলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এবং তিনি ওইটাও সার্বিকভাবে বলা যায় তিনি অবশ্যই খ্রিস্ট ধর্ম এবং ইংরেজি সাহিত্য, ইংরেজি দর্শন বা পাশ্চাত্য দর্শনের প্রতি, পাশ্চাত্য জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। তো এটা একটা বিষয়। এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে তার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, যে বিশেষ করে তার বাবা তার পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি একসময় তার মা তার শোকে একসময় মৃত্যুবরণ পর্যন্ত করেন এবং তার বাবা তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার ঘোষণা দেন। এইসব কারণে নানানভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় যেটা হয়, তিনি যেই কলেজে অধ্যয়নকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সেই কলেজ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এবং এটা একটা বিষয় হলো যে খ্রিস্টানদের পরিচালিত কলেজ, সেখান থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় তাকে বহিষ্কার কেন করা হলো? কারণ তখনকার সময় যারা এখানকার লোক, স্থানীয় লোক বা কলকাতার লোক, তারা মনে করতো যে হিন্দু কলেজে খ্রিস্টান শিক্ষকরা হিন্দুদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছে, এই কারণে ওদের মধ্যে একটা বাজে প্রতিক্রিয়া হতে পারে। এইটা প্রতিক্রিয়ার ভয়ে তারা জনরোষ এড়ানোর জন্য মাইকেল মধুসূদন দত্তকে কলেজ থেকে বহিষ্কার করে দেয়। তাহলে দেখো, এটা একটা তার জীবনে একটা বড় আশা ছিল যে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খুবই ভালো লাগে, কিন্তু তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করার প্রাক্কালেই তার জীবনে একটি বড় দুর্ঘটনা ঘটে। তো তারপরে তার জীবনে স্বপ্ন ছিল আর্থিকভাবে তিনি সফল হবেন এবং তিনি খুবই শৌখিন বিলাসী লোক ছিলেন এবং তার জীবনযাপন, তার ছবি দেখলে তোমরা দেখতে পাবা যে তাকে সাধারণ রবীন্দ্রনাথ নজরুলের মতন বাঙালিই মনে হয় না, মনে হচ্ছেন একজন ইংরেজ ব্যক্তি। এবং তিনি তার যে বেশভূষা, এই মাইকেল মধুসূদন দত্ত সেটাকে ধারণ করতেন এবং তিনি চাইতেন যে তিনি খুবই সচ্ছল জীবনযাপন করেন এবং তিনি তাই করতেন। তিনি টাকা পকেটে আসা মাত্রই সেটাকে কিভাবে উড়ানো যায় সেক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রে এমন হয়েছে তিনি কারো নিজে বাসা ভাড়া না করে হোটেল ভাড়া করে থাকতেন, যেখানে তার একটা আভিজাত্য জীবন বজায় থাকে। প্রচুর মদ্যপান করতেন বিদেশিদের অনুকরণে। এবং তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন পড়াশোনা ব্যারিস্টারি পড়তে, সেখানে তিনি সুবিধা করতে পারেননি এবং সেখানে থেকে তিনি ফ্রান্সের ভার্সাই নগরে চলে যান। সেখানে গিয়ে তার প্রচন্ড আর্থিক সমস্যা হয় এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি দেশে কোনো ব্যক্তি পাচ্ছেন না যে কে তাকে সাহায্য করবে, যেহেতু তার বাবা তাকে সাহায্য করছেন না। এবং তাকে সেখান থেকে উদ্ধার করেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে উদ্ধার করেন, তার জন্য টাকা দেশ থেকে টাকা পাঠিয়েছেন তিনি। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্তের জীবনে এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তিনি, এরপর আছে তার প্রেম বিষয়। আমরা বিষয়টা খুব ভালো বলছিলাম যে হয়তো তিনি কোনো খ্রিস্টান নারীর প্রতি আসক্ত ছিলেন এবং যার প্রতি তিনি আসক্তি ছিলেন হয়তো তাকে বিয়ে করতে পারেননি, এরকম আমরা একটা কথা শুনি। এরপর আমরা মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যেটা জানি, মাইকেল মধুসূদন জীবদ্দশায় জীবনে তিনি দুটো, অবশ্যই জীবদ্দশা একটু বলে ফেলেছি, সেটা হচ্ছে যে জীবনে তিনি দুটো বিয়ে করেন, দুটো খ্রিস্টান নারীকে বিয়ে করেন এবং দুটো বিয়ে কিন্তু একসাথে করেছেন বা একাধিক স্ত্রী রাখতেন এরকম নয়। একটি বিয়ে তার 8 বছর টিকে, পরের বিয়ে তার করতেন। এবং কেন 8 বছরে তার সংসার ভেঙে যায়? কারণ তিনি এত বেশি সংসার থেকে বিমুখ ছিলেন, আয় রোজগারের প্রতি তার যে মন ছিল না সেক্ষেত্রে। এবং তার সন্তানরা না খেয়ে মরার মতন অবস্থা হয়েছিল, এত দুর্বল এবং অসুস্থ হয়ে যায়। তখন তার স্ত্রী তার উপর রাগ করে, অভিমান করে সে চলে যায় এবং মধুসূদন পরে দ্বিতীয় বিয়ে করে। তার প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটেভিস এবং দ্বিতীয় স্ত্রীর নাম হেনরিয়েটা। এবং আমরা মাইকেল মধুসূদনের জীবনের এই একটা উত্থান পতন কিংবা তার জীবনে আসা এবং তিনি যে ইংরেজি সাহিত্যের বিষয়টা যেটা বলছি, সাহিত্য করে তিনি খুব খ্যাতি লাভ করতে চেয়েছেন এবং সেটা কিন্তু কোনো লোকাল সাহিত্যিক না, তিনি বাঙালি সাহিত্যিক হতে চাননি, তিনি চেয়েছেন ইংরেজি সাহিত্যের মাধ্যমে বিশ্ব সাহিত্যিক হবেন। তো তার এটা জীবন একটা বড় আঘাত ছিল। তিনি প্রথমে তার কাব্য সাহিত্যের জীবনে একটি কাব্য রচনা করেন ক্যাপটিভ লেডি নামে, কিন্তু সেটি চরমভাবে বিফল হয় এবং ইংরেজরা এটা গ্রহণ করেনি। কারণ ইংরেজি সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, সেখানে সারা বিশ্বের লোক অনেক আগে থেকে সেটা চর্চা করে, সেখানে মধুসূদনের লেখা তাদের দ্বারা গ্রহণ করা সম্ভব হয়।
তো মধুসূদনের জীবনে এই যে একটা উত্থান পতন ঘটে গেল, এই অর্থাৎ যেই একটা আঘাত আসলো, তিনি চেয়েছিলেন যে সাহিত্য করে বড় হবেন, কিন্তু সেখানে তিনি সাহিত্য করে বরঞ্চ উল্টোটাই হয়েছে, যে তিনি সাহিত্য করে প্রথমে তিনি আঘাত পেয়ে গেলেন। তাহলে এই যে জীবনের এতগুলো উচ্চ আশা থেকে মানে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি তার মনের আক্ষেপ থেকে একটি কবিতা লেখেন, আত্মবিলাপ। বিলাপ শব্দের অর্থ আমরা জানি কান্না, আত্মবিলাপ মানে নিজের কান্না। আসলে আত্মবিলাপ বিষয়টার মধ্যে মানে গীতি কবিতার একটা চমৎকার বিষয় থাকে। গীতি কবিতা মানে আসলে এক ধরনের ব্যক্তিগত দুঃখের কথা মানুষকে বলে দেওয়া, দুঃখটাকে এক একজন এক একভাবে প্রকাশ করেন। ফলে এই কারণে বাংলা সাহিত্যের বলা হয়ে থাকে প্রথম সার্থক একটি গীতি কবিতা হিসেবে আত্মবিলাপকে গ্রহণ করা হয়। তো আমরা আজকে বেশি কথা বলবো না, আমারও যেহেতু প্রথম ক্লাস, আমি দেখতে চাই যে আমাদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস কতটুকু করে, সেটা আমরা ক্লাসের ভিউ দেখলে বুঝতে পারবো, তোমাদের কমেন্টস দেখলে বুঝতে পারবো। তো আমি খুব অল্প করে একটি কবিতাটির অংশে চলে যাই। তো আমরা কবিতাটি একটু স্ক্রিনে দেখার চেষ্টা করি। কবিতাটিতে আমরা দেখতে পাবো যে আমি এখানে একটা পেজ খুলে রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন উইকিপিডিয়া, আমি সেটা দিয়ে দেবো। তো আমরা এখানে আত্মবিলাপ কবিতাটায় চলে যাই। এখন আমরা দেখি, আশার ছলনে ভুলি কি ফল লোভিন হায়। এই কথাটা খেয়াল করো যে আশার ছলনে ভুলি কি ফল লোভিন হায়, তাই ভাবি মনে। মানে আমি জীবনে একটা আশার পিছনে ছুটে কি ফল লাভ করলাম, আমি এখন সেটা ভাবছি। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমন। এই যে জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এটা তো ফিরানোর কোনো সুযোগ নেই। দিন দিন আয়ুহীন হীনবল, দিন দিন তবু আশার নেশা ছুটিল না, একই দায়। কেমন যেন একটা হতাশা, দুঃখের কথা। আমি দিন দিন আমার আয়ু কমে যাচ্ছে, বল কমে যাচ্ছে, তারপরে যেন আশার নেশা যেন ছুটে না। এটা কি এমন দায় নিয়ে আসলাম দুনিয়াতে, শুধুই আমি আশা করে যাচ্ছি, কিন্তু আশা আমি বিফল হচ্ছি। রে প্রমত্ত মনমম, কবে পোহাইবি রাতি, জাগিবিরি কবে। এই যে বলছে তার মন এত কিছু চায়, মানে এত কিছু করতে চায়, তার মনটা এত উদ্বেলিত, কিন্তু সেটা কখন সে রাত পোহাবে, কখন সেখানে এই মনের ভিতরে যে অন্ধকার ঘনিয়ে আসছে সেইখান থেকে তার মুক্তি কখন, সেই জায়গা থেকে তিনি বলছেন যে কবে পোহাইবি রাতি, জাগিবিরি কবে, কখন আমার মনের এই অন্ধকার দূর হয়ে, এই জীবনের এই অন্ধকার দূর হয়ে আমি সেই দিনে পৌঁছতে পারবো। তো এই ক্ষেত্রে মধুসূদনের দেখো তার এই দুঃখজনক অবস্থা থেকে নিজেকে মুক্ত করার, নিজেকে উদ্ধার করার তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু সেটা পারছেন না। এবং ব্যক্তি জীবনের এই দুঃখগুলো অনেক সময় কাজে দেয়। মধুসূদনের এত সাফল্যের পিছনেও হয়তো এই দুঃখটাই একটা বড় কারণ। তো যাক, এরপর বলছে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। নিজেই বলছে জীবনের বাগানে এই কুসুম ভাতি, কুসুম কুসুম মানে অর্থাৎ ফুল, এই ভাতি মানে আলো, বলছে যে জীবনের এই বাগানে যৌবনের ফুল কতদিন থাকবে। যৌবন তো ক্ষণস্থায়ী। আমি যে এত কিছু করে বেড়াচ্ছি, এত কিছু স্বপ্ন দেখছি, কিন্তু ব্যর্থ হচ্ছি, এই জীবন থেকে তো আমি এই যৌবনটাকে হারিয়ে ফেলছি। তাহলে আমার জীবনের এই যে দুর্দশাগুলো হচ্ছে, মানে এটা কতদিন যাবে। তারপর একটা লাইন বলছে নিরবিন্দু, আসলে ওই লাইনটারই একটা কাব্যিক রূপটাকে আরো বেশি কাব্যিক করছেন। নিরবিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে, বলছে যে নির্বিন্দু মানে পানির বিন্দু বা শিশির বিন্দু, এটা দুর্বাঘাসের উপরে একটা শিশির বিন্দু কি সবসময় ঝলমল করে? সকালে একটা সময় থাকে, রোদ বাড়তে বাড়তে সেটা শুকিয়ে যায়, পড়ে যায়। তো সেটা বলছে যে যেমন করে নির্বিন্দু একটা শিশির বিন্দু যেমন করে ঘাসের ডগায়, দুর্বা ঘাসের ডগায় চিরকাল থাকে না, অনেকক্ষণ থাকে না, তেমনি যৌবনও তো থাকবে না। তেমনি কেন আমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে যাচ্ছি, কে না জানে অম্বু বিম্ব অম্বু মুখে সদ্যপাতি। তাহলে অম্বু, এই যে জলের বিন্দু, এখানে বলছি যে মানে জলের মধ্যেই তো জলের মধ্যেই জলের বিম্ব কতক্ষণ থাকে, একটা সময় তো সেই বিম্ব হারিয়ে যায়, সেই বিম্ব তো এক সময় পতন হয়ে যায়, অর্থাৎ এক সময় এই অর্থাৎ যৌবনের যেই যেই ক্ষণস্থায়িত্ব, সেটা বোঝানোর জন্য সেটা বলছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে কবি তার জীবন থেকে যৌবনটাকে বা সময়টা চলে যাচ্ছে, কিন্তু তার আশাগুলো একের পর এক আশাগুলো তার কি হচ্ছে, আশাগুলো একের পর এক হতাশায় রূপান্তরিত হচ্ছে। এই হতাশার সামগ্রিক রূপ থেকেই বিলাপ শব্দটা ব্যবহার করা হয়েছে, আত্মবিলাপ। তার ব্যক্তি জীবনের ব্যর্থতাগুলো, হতাশাগুলো বোঝানোর জন্য তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। তো আমরা এরপরে যে লাইনগুলো আছে এগুলো পড়ালেও দেখবা ওই মূল কথা কিন্তু একটাই, মানে তার জীবনে
যা ঘটেছে যা হয়েছে তার জন্য তিনি প্রচন্ড হতাশ, যা চেয়েছেন তিনি পাননি। এর থেকে তিনি মুক্তি কিভাবে পাবেন এই হতাশা থেকে বিলাপ করে কবিতাটি লিখেছেন। তো আমি আজকে আর বেশি পড়াবো না, আমি দেখতে চাই তোমাদের ক্লাস পারফরমেন্স কেমন, অর্থাৎ তোমাদের উপস্থিতি কেমন, তোমরা ক্লাসটি সম্পর্কে কি বলছো। তারপরে আমরা কবিতাটি আগামী ক্লাসে শেষ করব এবং কবিতাটির ব্যাখ্যা আমরা আগামী ক্লাসে পূর্ণাঙ্গ দেবো। আজকে একটা পরিচিতিমূলক ক্লাস হিসেবে সেটাকে দেখবে। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। আশা করি তোমরা ক্লাসটিকে উপভোগ করেছো, এবং উপভোগ না করলে সেক্ষেত্রে তোমাদের সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে সেটা আমাকে কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলে কমেন্ট দিয়ে জানাবে। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।